৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে বীরদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি শেষ। স্বাস্থ্যবিধি মানার উপর নজরদারি। সম্ভাবনার পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন বুনছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ। সেতু চালু হওয়ার আগেই বিনিয়োগ পরিকল্পনার তাগিদ। অবৈধ দোকান বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ঢাকা দক্ষিণের সাবেক মেয়রের বিরুদ্ধে। ষড়যন্ত্র দাবি করে উড়িয়ে দিলেন সাইদ খোকন। এবং যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োনটেকের টিকা প্রয়োগ। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্দ্রা নিলেন প্রথম টিকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। ৪৯তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। তবে দিবসটি উদযাপনের জন্য স্বাস্থ্যবিধি মানার উপর কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর ভোরের সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবগণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিবসটি উদযাপনের জন্য স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবে। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দ্বার প্রান্তে বাংলাদেশ। ইতিহাসের এমনই এক সন্ধিক্ষণে বিজয় দিবসের অপেক্ষায় পুরো জাতি। আগামীকাল ভোরের সূর্যোদয়ের সাথে সাথে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর শহীদদের শ্রদ্ধায় বিউগলের সুর বেজে উঠবে সৌধ প্রাঙ্গণে। তাই তো সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধোয়া মোছা ও রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলার কাজ চলছে প্রায় মাসব্যাপী। বিভিন্ন স্থানে আলো দিয়ে সাজানো হয়েছে হেরিংবন পথ, আর বাগান মালিদের হাতের ছোঁয়ায় লাল সবুজের সাথে বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে সৌধ চত্বর। এদিকে বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ সময় পুলিশ ও স্বাস্থ্যবিধি মেনেই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে, ইউনিফর্মে পুলিশ থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সব ধরনের নিরাপত্তা আমরা দিব। এবং আমরা এবছর বাড়তি আয়োজন হচ্ছে, আমাদের পুলিশ সদস্যরাও এই স্বাস্থ্যবিধি মেনে তারা দায়িত্ব পালন করবে। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেই সৌধ প্রাঙ্গণে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করা যাবে। সেই লক্ষ্যেই তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু সবকিছু করতে হবে। সুতরাং আমরা অনুরোধ করব যারাই ফুল দিতে আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে এখানে ফুল দিবেন। কোভিড-19 মহামারীর কারণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন সরকারিভাবে স্থগিত করা হয়েছিল। দীর্ঘ ৯ মাস পর আবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ একদিনের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে গণপূর্ত অধিদপ্তর। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, সবুজ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আমরা জানি যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, যেটি আমরা পূর্ববর্তী সংবাদে দেখলাম। ঠিক এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে বিজয় দিবসকে কেন্দ্র করে যে তিন বাহিনীর যে চৌকস দল যে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন, সেই সম্মান প্রদানের যে আনুষ্ঠানিকতা, যে মহড়া, সেই মহড়ার কাজটি কিন্তু তারা শেষ মুহূর্তে সম্পন্ন করে নিচ্ছেন। এবং আমরা এখানে এসে একটু দেখছি প্রাকৃতিক বৈরিতা, অর্থাৎ এই মুহূর্তে কুয়াশাচ্ছন্ন পুরো এলাকা, কিন্তু এখানে যেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা দরকার সবকিছুই কিন্তু ঝালাই করে নিচ্ছেন। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানকার যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে তিন বাহিনীর যে চৌকস দল যারা প্রতি বছর এই বিজয় দিবসে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন, তারা কিন্তু তাদের কার্যক্রমটি করছেন। এবং আমরা একটু জানিয়ে রাখি যে এবার করোনা মহামারীর কারণে সারা দেশেরই যে কোনো জাতীয় দিবসগুলোতে দেখতে পাচ্ছি আমরা যে তাদের বিগত সময়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিছুটা ভাটা পড়ে। তবে আমরা এখানে এসে যে বিষয়টি দেখছি যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা বা যে আয়োজন, তার কোথাও কোনো অংশে কিন্তু আমরা দেখছি না, কমতি দেখছি না। তবে আমরা যেমনটা জেনেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তাদের সামরিক সচিব
গণ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের জন্য কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। সাধারণ মানুষ এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন, সেরকম কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু সকল কার্যক্রম সম্পন্ন হবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত যারা থাকবেন তারা। অর্থাৎ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এমনটাই বলা হচ্ছে। এবং সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকা তারা নজরদারির মধ্যে রেখেছেন। সবুজ, এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আগামীকালকের যে আনুষ্ঠানিকতা তার সবশেষ খবর। ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, একটি সম্ভাবনার নাম। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকায় আনবে জাদুকরী পরিবর্তন। বলা হচ্ছে অন্তত ১.৫ থেকে ২% প্রবৃদ্ধি যোগ করবে বাংলাদেশের ঝুলিতে। পরিকল্পনামন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার পরিকল্পনা আছে সরকারের। সেতু চালু হওয়ার আগেই পদ্মার ২ পার ঘিরে বিনিয়োগের পরিকল্পনা জরুরি বলে জানান অর্থনীতিবিদরা। সানবির রুপলের রিপোর্টে বিস্তারিত। ৮০ বছর বয়সী পদ্মাপাড়ের আবুল মোল্লা জানেন না প্রবৃদ্ধির জটিল হিসাব নিকাশ। তবে যে পদ্মার ভাঙন দেখে বড় হয়েছেন, সেই পদ্মার উপরের একটি সেতু জীবন জীবিকা বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যাদের ভিটেমাটির উপর দিয়ে গড়ে উঠেছে সেতু, পরিবর্তন তাদেরকেও প্রশান্তি দেয়। আমার বসে আমি চিন্তা করি হবে করে হয়েছে ভালোই, রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে, জমির দাম বেড়ে যাবে, পাশাপাশি এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে। পদ্মা সেতু, পায়রা ও মোংলা বন্দর, রেল লাইন, বিমানবন্দর, মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল, এসব নিয়ে করা হচ্ছে মাস্টার প্ল্যান। উদ্দেশ্য অর্থনীতির গতিবৃদ্ধি, দক্ষিণে প্রবৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেয়া। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ বাংলায় যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে। আর ঢাকা পায়রা, ঢাকা খুলনা এগুলো ৪ লেন হতেই হবে। বিনিয়োগ বাণিজ্যে গতি আনতে সরকারের মহাপরিকল্পনায় পালে হাওয়া লেগেছে ব্যবসায়ীদের। পদ্মার ২ পারে বিনিয়োগ করতে প্রস্তুত তারা। অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে আমাদের এই কমিউনিকেশন প্রজেক্টটা। বাংলাদেশ ইতিমধ্যে রাফলি ৩.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম আপডেট করার জন্য। বছরের পর বছর দক্ষিণের ২১ জেলার মানুষের ঘন্টার পর ঘন্টা কাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায়, নষ্ট হয় কর্মঘণ্টা। তবে এখন সেতু ঘিরে যে স্বপ্নের জাল বুনেছেন দক্ষিণাঞ্চলবাসী, তার পূর্ণ সুফল পেতে প্রয়োজন কর্মমুখী পরিকল্পনা। পদ্মার দুপারের কথাই ভাবতে হবে এবং এই ২ পারকে ঘিরেই অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। ইতিমধ্যে কিন্তু কিছু পরিকল্পনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আছে, সেইগুলোর সাথে সমন্বয় করেই মাস্টার প্ল্যানটা করতে হবে। সব স্প্যান বসানো শেষে চলছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এখন যান চলাচলের ক্ষণ গণনা। কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা, এই নাম ছাপিয়ে হাজার বছরের পদ্মার ২ পার এক করে একটি সেতু আশীর্বাদ হয়ে এসেছে। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভকামনা বাংলাদেশ। সানবির রুপল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডস নিলেন করোনার প্রথম টিকার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনেশন কার্যক্রম। নিউ ইয়র্ক, লুইজিয়ানার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিনেশন সম্পন্ন হলে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে করোনার লাগাম টানা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে অবশেষে আসলো সেই প্রতীক্ষিত দিন। নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডসে হলেন প্রথম ব্যক্তি যার দেহে প্রয়োগ করা হলো ফাইজার ও বায়োএনটেকের টিকা। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সান্দ্রা। করোনা মহামারীতে সান্দ্রা সেবা দিয়েছেন অসংখ্য মুমূর্ষু রোগীর। এটি সত্যি অনেক আবেগের একটি অভিজ্ঞতা। সামনের সারির একজন কর্মী হিসেবে আমাদের অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর এখন অনেকটা নির্ভর লাগছে। আশা করি সামনের দিনগুলোতে সবাই এই ভ্যাকসিন পাবেন। এরপর নিউ ইয়র্কের আরেকটি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান এই টিকা গ্রহণ করেন। শুক্রবার ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছে গেছে ফাইজারের কয়েক লাখ ডোজ। সোমবার থেকেই শুরু হয়ে যায় ভ্যাকসিনের কার্যক্রম।
সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের টিকা গ্রহণের মধ্য দিয়ে লুইজিয়ানার মতো বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় কার্যক্রম। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন চিকিৎসকেরা। 95% কার্যকারিতা পাওয়া ভ্যাকসিনটি নিরাপদ উল্লেখ করে অন্যদেরকেও এটি নিতে উদ্বুদ্ধ করেন এই চিকিৎসক। ভ্যাকসিনের কার্যক্রমের মাধ্যমে করোনায় আক্রান্তের দিক দিয়ে দিন দিন রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানার আশা করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটের অবৈধ দোকানকে বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বিরুদ্ধে। শুধু ফুলবাড়িয়া 2 মার্কেট থেকে 2018 সালে সাইদ খোকন 21 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন দোকান মালিক সমিতির সভাপতি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাবেক মেয়র সাইদ খোকন বলছেন তাকে হেয় করতেই সব ষড়যন্ত্র। খলিলুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। নকশা বহির্ভূত ও পার্কিংয়ের জায়গায় দোকান থাকায় সম্প্রতি ফুলবাড়িয়া 2 মার্কেটে অবৈধ উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেট দোকান সমিতি বলছে 2018 সালে দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের শেষ সময়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার 16টি মার্কেটে তালা ঝুলিয়ে দেন। তখন অবৈধ দোকানকে বৈধতা দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়। সাইদ খোকন ঠিক ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে প্রত্যেক দোকানকে একদম তালা বন্ধ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল, যদি টাকা না দেয় তারা তালা খুলতে দিবে না। মার্কেট কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন আমাদের থেকে টোটাল 16,50,000 করে টাকা নিয়েছে। আমরা এই ব্যবসায়ীরা কোথায় যাব? আমরা তো রাস্তায় বসে গেছি। শুধু ফুলবাড়িয়া মার্কেট 2 থেকে 21 কোটি টাকা তুলেছেন মালিক সমিতি। আর ওই টাকা সাইদ খোকনকে দেওয়ার জন্য জমা দেন ফুলবাড়িয়া মার্কেটের লোপাটের মূল হোতা দেলোয়ার হোসেন দেলুর অ্যাকাউন্টে। আমরা 2 লাখ, 3 লাখ, 5 লাখ এভাবে টাকা নিয়ে আমরা ধরেন 300-350 দোকানের বানা কাটার জন্য প্রায় আমরা 21 কোটি 40 লক্ষ টাকা উত্তোলন করছি। দেলোয়ার হোসেন তার অ্যাকাউন্ট থেকে উত্তরা ব্যাংক ফুলবাড়িয়া শাখার মাধ্যমে সাইদ খোকনকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা গ্রহণ করেছেন সাইদ খোকন। প্রতিটি চেকই ছিল 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। চেকের মাধ্যমে সে এক এক সময় এক এক ধরনের কথা বইলা ব্ল্যাকমেলিং করে আমার থেকে চেক রাখছে, লোকজন দিয়ে আমার থেকে টাকা আদায় করে নিছে। টোটাল 34 কোটি টাকা, 50 লাখ, 20 লাখ, 70 লাখ এরকম করে এক এক সময় এক এক রকমের বাহানা দিয়ে সে টাকা নিচ্ছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন সাইদ খোকন। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আমার দিকে বিভিন্ন রকমের অভিযোগ আনছে, যেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। এছাড়া ফুলবাড়িয়া 1 মার্কেট থেকে 8 কোটি টাকা, গুলিস্তান ট্রেড সেন্টার থেকে 24 কোটি 70 লাখ, ঢাকা ট্রেড সেন্টার থেকে 64 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইদ খোকনের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। হলুদ খামের লাল ডাক বাক্স, তবে এটি চিঠি ফেলার জন্য নয়। নির্মাণ করা হয়েছে ডাক বিভাগের নতুন সদর দফতর হিসেবে। দেশে প্রথম কোনো ভবন নির্মাণ করা হলো এমন নান্দনিক ডিজাইনে, যা চিঠি ফেলার বক্সের আদলে। ফলে গুলিস্তান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকার প্রাচীনতম জিপিও। নতুন সদর দফতর হবে ঢাকার আগারগাঁও। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। ঢাকার জিপিও, এক সময়ের যোগাযোগের মাধ্যম যে চিঠি পৌঁছে যেত প্রিয় মানুষের কাছে, সেই কার্যক্রম নিয়ন্ত্রিত হতো এখান থেকেই। ডাক ভবনের কর্মচাঞ্চলতার কেন্দ্রে ছিলেন যে ডাক বাহক রানার, আজ তারা মন্থর। কালের পরিবর্তনে মানুষের কাছে গুরুত্ব হারিয়েছে চিঠির আবেদন। 1971 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগের কার্যক্রম শুরু হলেও এই ভবনে 1962 থেকে 63 সালে অপারেশনাল কার্যক্রম শুরু হয়। কিন্তু হাল আমলের মোবাইল ইন্টারনেটের যুগে পিছিয়ে থাকতে চায় না ডাক বিভাগ। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হয়েছে ডাক বক্সের আদলে দৃষ্টিনন্দন ডাক ভবন। 91 কোটি 20 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 14 তলা ভবন, যেখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি থাকছে অডিটোরিয়াম, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধে বীর সন্তানদের কীর্তিগাথা ইতিহাস। এই ভবন দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। আসলে এই বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এত সুন্দর একটা বিল্ডিং কল্পনা করা যায় না। প্রথম চিঠি পোস্টে আমার একটা বিল্ডিং দেখলাম। চিঠি জিনিসটা ভুলেই গেছি, আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি আজকে এইটা দেখাতে। আজকে বিল্ডিং থেকে গর্ব লাগছে, কিন্তু এদের সেবার মান যদি আপনি দেখেন,
তাহলে কিন্তু খারাপ লাগে, কষ্ট লাগে। পরিবহন কার্যক্রম ছাড়া বেশিরভাগ অফিসের কার্যক্রম চালানো হবে নতুন সদর দফতর থেকে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, নতুন ভবনের সকল কার্যক্রম এরই মধ্যে শেষ করেছে ডাক বিভাগ। পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যেই দিন ভার্চুয়ালি উদ্বোধন করার জন্য সময় দেবেন, সেই দিনই আমরা এই ডাকঘর উদ্বোধন করতে পারবো। ডাক বিভাগের 56 বছরের পুরনো গুলিস্তানের জিপিউর ইতি ঘটিয়ে এখন আগারগাঁওয়ের কার্যক্রম শুরুর অপেক্ষায় ডাক বিভাগ। লাল টুকটুকে 14তলা ডাকবক্সই ডাক বিভাগের সদর দপ্তর। সংশ্লিষ্টরা মনে করেন, প্রাচীন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের এমন দৃষ্টিনন্দন স্থাপনা ডাক বিভাগের কর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, যার মধ্য দিয়ে ডাক বিভাগের হারিয়ে যাওয়া গতি আবারও ফিরে আসবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় অসংখ্য যানবাহন। এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবুজ পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু দীর্ঘ 7 ঘন্টা আসলে বন্ধ থাকার পর এই মুহূর্তে এখন কিন্তু আসলে যারা মাছ নদীতে যে ফেরিগুলো ছোট বড়টা আসলে 8টি ফেরিটা আটকে পড়েছিল, সেই ফেরিগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘাটে নোঙর করতে সক্ষম হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আনলোড কাজ চলছে। তবে এখন সূর্যের আলো দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আমাকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রোডে মোট 2000 অর্থাৎ 2 সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘক্ষণ আটকে থেকে তীব্র শীতে এবং আসলে তীব্র শীত এবং কুয়াশায় যানবাহনের শ্রমিক এবং যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অস্বাভাবিক কষ্ট করছে। তবে এটা কিন্তু যারা 2000-এর বেশি যে যানবাহন রয়েছে আটকা, সেই যানবাহন কিন্তু আসলে পারাপার করতে আরো 3-4 ঘন্টা সময় লাগবে বলে আমাকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সবচেয়ে বেশি যে দুর্ভোগে রয়েছে সেটা হচ্ছে দৌলতদিয়া প্রান্তের যে কাঁচামালবাহী বা সবজিবাহী যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু বেশি আসলে কষ্টে রয়েছে, দুর্ভোগে রয়েছে। তার ব্যবসায়ীরা বলছে তারা কিন্তু আসলে যদি আরো দীর্ঘ সময় তারা ঘাটে আটকে থাকে তাহলে কিন্তু তারা লসের সম্মুখীন হবেন। সবকিছু মিলিয়ে ঘাটের যেটা দুর্ভোগ তা কিন্তু রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া রোডের আসলে 16টি ফেরির মধ্যে যে ফেরিগুলো মাঝরাতে আটকা ছিল, সেই ফেরি ছাড়া অন্য ফেরি কিন্তু এখন লোড নিচ্ছে। এই ছিল আমার কাছে সবুজ পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের ক্ষেতে রবি শস্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা ও নৌকা এঁকেছেন বঙ্গবন্ধু প্রেমিক কৃষক আব্দুল কাদির। প্রতিদিন শত শত মানুষ আসেন তার শৈল্পিক এই কৃষি দেখতে। সায়মা আখুন্দের তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু, স্বাধীনতা, নৌকা ও প্রকৃতি একই সূত্রে গাঁথা। অপরূপ প্রকৃতির লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর ছবির নিচে লাল শাকের নৌকা বাড়িয়েছে সৌন্দর্যের মাত্রা। লাল শাক ও সরিষার চারাগুলো বড় হচ্ছে আর স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বাংলাদেশের স্থপতির অবয়ব। বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানালেন কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুকে এতই ভালোবাসি, আর এই ভালোবাসাটা আমি যেহেতু কৃষক মানুষ, আমি তো আর মঞ্চে উঠিয়ে গিয়ে এই ভালোবাসার কথাটা বলতে পারি না। আমার ভালোবাসার প্রকাশটা আমি আমার ফসলের জমিতে এই বঙ্গবন্ধুর ছবিটা আমি আঁকলাম। আব্দুল কাদিরের ফসলের ক্ষেতে বঙ্গবন্ধু আর স্মৃতিসৌধ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। কৃষির শৈল্পিক বুনন দেখে বিমোহিত দর্শনার্থীরা। বঙ্গবন্ধুর ছবি সরিষা গাছ দিয়া লাল শাক দিয়া যে তৈরি করছে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। এখানে আসলে মনে হয় যে মুজিব আমাদের সামনে বেশি উঠে। সুন্দরতা বললে আমি শেষই করতাম না। বঙ্গবন্ধু স্মৃতিটা করছেন, এই জন্য আরো বেশি আনন্দিত হচ্ছি। কৃষক মানুষ, এই খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে, ওনার মাধ্যমে এটার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। কৃষক আব্দুল কাদিরের এ ধরনের নান্দনিক ও সৃষ্টিশীল কাজে সবসময় সহায়তা করা হবে বলে জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর কৃষি কর্মকর্তা জানালেন বঙ্গবন্ধুর কৃষি পদকের জন্য আব্দুল কাদিরের নাম প্রস্তাব করা হবে। সামনের দিনগুলিতে যে কোনো প্রণোদনা এবং সরকারি বরাদ্দ আমরা কিন্তু এই কৃষককে তার যে অনবদ্য শিল্পকর্ম এটাকে আমরা উৎসাহিত করব। সামনে বছরের বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য তার নামের প্রস্তাবনা করব। আর
কৃষি বিভাগ তার পাশে আছে, প্রযুক্তি দিয়ে উপকরণ সহায়তা দিয়ে আমরা তার পাশে থাকব। গত বছরও এমন শৈল্পিক কৃষির মাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। জাতীয় স্মৃতিসৌধে বীরদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি শেষ, স্বাস্থ্যবিধি মানার উপর নজরদারি। সম্ভাবনার পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন বুনছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ। সেতু চালু হওয়ার আগেই বিনিয়োগ পরিকল্পনার তাগিদ। এবং যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োনটেকের টিকা প্রয়োগ। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্দ্রা নিলেন প্রথম টিকা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।